নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আমরা গতকালই পার করলাম 12তম যোগা দিবস। আরও একবার কিন্তু আমরা বিশ্বের সামনে প্রমাণ করতে পারলাম যে যোগা যদি আমরা প্রতিদিন প্রতিনিয়ত করতে পারি তাহলে কিন্তু অনেকটা দিক থেকেই আমরা শারীরিকভাবে সুস্থ থাকতে পারবো। আর যোগা হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন যে প্রাচীন একটি ভারতীয় পদ্ধতি। আর তার সাথে সাথে কিন্তু আমাদের আরও একটি ভারতীয় প্রাচীন চিকিৎসা পদ্ধতি রয়েছে, যেটা হচ্ছে আয়ুর্বেদ। আয়ুর্বেদের মধ্যেই যে শুধুমাত্র আপনাদের বাহ্যিক কিংবা আভ্যন্তরীণ শারীরিক সমস্যার সমাধান রয়েছে তা কিন্তু একদমই নয়, মানসিকভাবেও আপনাকে যথেষ্ট গঠনমূলকভাবে একজন ব্যক্তি তৈরি করতে কিন্তু সাহায্য করে আয়ুর্বেদ। আজকে দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রত্যেকেই বাইরের চটকদার খাবারের প্রতি একটু বেশি ঝুঁকে পড়েছি। আর এই খাবারের প্রতি ঝোঁক কিন্তু 8 থেকে 80 প্রত্যেকেরই বেড়ে গিয়েছে। আর তার ফলে কিন্তু আমাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যার সাথে সাথে পেটজনিত সমস্যাও কিন্তু সৃষ্টি হচ্ছে। কিন্তু এই পেটজনিত সমস্যা কিন্তু শুধু এখন গ্যাস্ট্রিক কিংবা আলসারের মতন সমস্যার মধ্যে দাঁড়িয়ে নয়, আরও অনেক বড় আকার ধারণ করছে। আর আমরা কিন্তু আস্তে আস্তে কেন কিভাবে ঠিক এই রকম শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছি বুঝে উঠতে পারছি না। খুব অল্প বিস্তর কারণেই আমরা এখন কেমিক্যালযুক্ত মেডিসিন গ্রহণ করছি, যেগুলো আমার আপনার শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। তাই এই পেটজনিত সমস্যা হলে কি কি করণীয়, আর কি করলে আমাদের পেট সমস্ত দিক থেকে সুস্থ থাকবে, আমরা তারই উত্তর নেব এমন একজন ব্যক্তির কাছ থেকে, যে মানুষটি প্রত্যেকটা মুহূর্তে যখনই অনুষ্ঠানে এসেছেন তখনই আমাদের বোঝানোর চেষ্টা করেছেন যে আয়ুর্বেদও পারে আপনাকে আমাকে সম্পূর্ণভাবে শারীরিকভাবে সুস্থ এবং গঠনমূলক মানুষ তৈরি করতে। তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। স্যারকে অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার স্যার, আজকে দিনে দাঁড়িয়ে যখন 8 থেকে 80 প্রত্যেকেরই একটা বাইরের চটকদার খাবারের প্রতি একটা বেশি ঝোঁক বেড়েছে, এবং তার সাথে সাথে ওয়েদার চেঞ্জিং তো রয়েছে। আর সব থেকে বেশি সমস্যা যেটা দেখা দিচ্ছে এই মুহূর্তে সেটা হচ্ছে পেটজনিত সমস্যা। তো যদি একটু দর্শকদের বলেন এক্স্যাক্টলি ঠিক কী কারণে এই পেটজনিত সমস্যা হচ্ছে, শুধু কি ওয়েদার চেঞ্জিং, না বাইরের এই মশলাদার খাবারের জন্য? দেখুন, পেটের যে সমস্যা সেটা শুধু পার্টিকুলার একটা সিজনে হচ্ছে তা তো নয়, সারা বছর ধরেই কারো না কারো বা অনেকেরই এই সমস্যাগুলো থাকছে। তার বিশেষ কারণ যেটা, প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে খাদ্যের ধরন। আপনি যেটা বললেন 8 থেকে 80, আজকালকার শুধু 8 থেকে নয়, দেখা যাচ্ছে যে যখনই বাচ্চা খেতে শিখছে তখনই তার বাড়ির গার্জিয়ানরা হাতে একটা প্যাকেট ধরিয়ে দিচ্ছে। কেন? তাহলে সে সেই গার্জিয়ানকে ডিস্টার্ব করবে না। একটা মোবাইল ধরিয়ে দিচ্ছে, তাহলে গার্জিয়ানকে ডিস্টার্ব করবে না। সেখানে দেখা যাচ্ছে প্যাকেট জাতীয় যেসব খাদ্যগুলো, খুব ওই যেটা আপনি বললেন চটপটা খাবারগুলো, সেগুলো কিন্তু তারা খেতে অভ্যস্ত। এবং এমনই হয় সেই প্যাকেটের ওপরে তাদের এতটাই অ্যাডিকশান হয়ে যায়। ধরুন আপনি সেই খাবারটাই কোনো একটা পাত্রে বের করে দিলে হয়তো খাবে না, কিন্তু সেই প্যাকেটটা খালি করে অন্য কোনো খাবার যদি ঢুকিয়ে দেন, যদি টেস্টটা ভালো থাকে হয়তো সে ওইটা ভেবেও খেয়ে নিতে পারে। এতটাই হচ্ছে এই অ্যাডিকশান। এগুলো কিন্তু সব হচ্ছে অ্যাডভার্টাইজিংয়ের কারসাজি, তার জন্য এগুলো হয় আর কি। তো এই ব্যাপারটা, যে বাচ্চাটা এত ছোটোবেলা থেকে খাওয়া শুরু করছে, হয়তো কোনো সময় কি হয়, খেতে খেতে যখন দেখা যাচ্ছে তার সমস্যা একটা হঠাৎ হলো, পেট ব্যথা করলো, ডাক্তারবাবুর কাছে চাইল্ড স্পেশালিস্টে নিয়ে গেল, পেট ব্যথার ওষুধ দিল, পেট ব্যথা সেই মুহূর্তের জন্য সেরে গেল, কিন্তু ভেতরে যে কারণের সমস্যাটা হলো সেটা কিন্তু সারলো না। এবং নিয়মিত বলবো আমি যে গার্জিয়ানরা, মা বাবারা তাদেরকে দিতেই থাকে একটার পর একটা, আজকে একটা কালকে একটা, আর এই লিস্টটা বাড়তে থাকে যত বাচ্চা বড় হয়। একটা টাইম এমন আসে তখন কিন্তু শুধু এই হঠাৎ করে পেট ব্যথা বা তাই নিয়ে কিন্তু ক্ষান্ত থাকে না, ভেতরে কিন্তু অনেক সমস্যা দেখা দেয়। তার মধ্যে ধরুন গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রাইটিস একটা বড় সমস্যা। তাছাড়া ধরুন আরও যে রোগগুলো আছে, যেগুলো একটু আজকাল দেখা যাচ্ছে 30-35-এই দেখা যাচ্ছে, সেই রোগগুলো কিন্তু চলে আসার চান্সেস থাকে, যেটা হচ্ছে হাই বিপি, কোলেস্ট্রলের সমস্যা, এবং তার সাথে সাথে ডায়াবেটিসের অল্প সমস্যা। বয়সের মানুষদের মধ্যেও কিন্তু একটা হার্ট অ্যাটাকের মতন সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এটাও কি ওর সাথেই রিলেটেড? অবশ্যই খাদ্য খাবার তো রিলেটেড আছেই, ঠিক আছে, কারণ দেখুন, আর তার সাথে হচ্ছে লাইফস্টাইল। এই যে খাদ্য খাবারের ধরনগুলো, আগে যখন মানুষ খাবার ছিল তখন কিন্তু দেখা যেত যে তার ঘরে তৈরি খাবারই খেলো। কিন্তু আজকের দিনে মানুষ কি হয়ে গেছে বলতে গেলে,
হয় তাদের কাজকর্মের ধরন থেকে, অথবা ধরুন একটা অন্যদিকে মাইন্ড ডাইভার্ট হয়ে গিয়ে মানুষ কুঁড়ে হয়ে গেছে, এবং ধৈর্য কম। এই ব্যাপারটা যেহেতু হয়ে গেছে, মানুষ চাই এখন আমি ফোন করলে এখনই খাবার আমার হাতের সামনে চলে আসবে, মানে সেই আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো যা চাইবো তাই হাতের সামনে কিন্তু পেয়ে যাবো। আর আজকে কিন্তু সেরকম দিনই এসে দাঁড়িয়েছে যে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফোন কল করলে আমাদের 5-10 মিনিটের মধ্যেই একটা খাবার আমাদের হাতের সামনে চলে আসছে, ঠিক আছে? তো এইগুলো সব মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে মানুষের যে ফুড হ্যাবিটটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, এবং তার থেকেই দেখা যাচ্ছে যে ডায়াবেটিস হচ্ছে, কারো কারো কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে, হাইপার টেনশন হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে মানুষের কিন্তু মুড সুইংও শুরু হয়েছে। এই ব্যাপারগুলো কিন্তু বেসিক্যালি বা খুব মেন কারণ কিন্তু আমি বলবো সেটা হচ্ছে কিন্তু এই ফুড হ্যাবিট। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই নমস্কার, অনুষ্ঠানে। ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি আমার জন্যই জানতে চাই। বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে আপনার আমার বয়স? আমার পিরিয়ড হলে বমি বমি পায়, গা গোলা, এই সম্বন্ধে জানতে চাই। আপনার বয়স কত? তোমার ধরে হচ্ছে আপনার বয়সটা একটু বলবেন। 29 বছর বয়স। 29 বছর, মানে আপনার কি এই প্রবলেমটা যে হচ্ছে সেটা কি পিরিয়ডসের দিনেই হয় নাকি আগে পরেও হয়? না স্যার, পিরিয়ডের দিনই হয়। আচ্ছা, তখন কি আপনার খুব বেশি পেইন হয় পিরিয়ডসের সময়? হ্যাঁ হ্যাঁ, পেটে ব্যথাও হয়। অনেক সময় কি হয় আপনি শুনতে থাকুন, আমি বলছি। এই যে দেখুন, পিরিয়ডস হওয়ার সাথে গা বমিটা জেনারেলি কোনো সাথে সবসময় কোনো রিলেট করে না, তবে এই যে ব্যথা, এই ব্যথাটা মানুষ কিন্তু অনেক সময় সহ্য করতে পারে না। তো শুধু পিরিয়ডসের পেইন নয়, বিভিন্ন রকম পেটের ব্যথা অনেক রকম হয়, সেগুলোর থেকেও দেখা গেছে যে মানুষ কিন্তু অনেক সময় বমির মতো কিন্তু একটা নসিয়া হয়, মানে গা গোলায়, বমি বমি ভাব হয়, অনেকের কিন্তু আবার বমিও হয়ে যেতে পারে। সেটা মাথা ব্যথার থেকেও, যে মাইগ্রেনের পেইন আছে সেখান থেকেও কিন্তু মানুষের ব্যথা হয়, বমি হয়। তো এটা একটা প্রবলেম। তবু যদি দেখছেন এটা দীর্ঘকালীন থেকে যাচ্ছে, মাসের পর মাস থাকছে, আপনি বললেন 2 মাস ধরে হচ্ছে, তাহলে বলবো একবার আমাদের কাছে আসুন। আমাদের ডাক্তারবাবুরা আপনাকে থরো চেক আপ করবে। থরো চেক আপ করলে বোঝা যাবে যে কি কারণে অ্যাকচুয়ালি এই প্রবলেমটা আপনার হচ্ছে। সেইভাবে আপনাকে কিন্তু ট্রিটমেন্ট করলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। অনেক ধন্যবাদ। আর একটু যদি বিস্তারিত জানতে চান যে কোন ডাক্তারবাবুকে আপনারা কখন, কোন সময়, কোন চেম্বারে পাবেন, কোন চেম্বারটা আপনাদের বাড়ির নিকটবর্তী হবে, তাছাড়া যাবতীয় তথ্য যদি আপনারা অন্যান্য বিষয়ে জানতে চান, তাহলে কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে 9830235527 অথবা 37 নাম্বারে আপনারা যোগাযোগ করতেই পারেন। আর এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনাদের জীবনের সুস্থতার চাবিকাঠি। এরকম আপনাদের আশেপাশে বহু মানুষ রয়েছেন যারা হয়তো নানা রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, বহু দিন ধরে সেই শারীরিক সমস্যা বয়ে নিয়ে চলেছেন, নানান ডাক্তার দেখিয়েছেন, কিন্তু আলটিমেটলি নেট ফল জিরো। তাদের জন্যই কিন্তু এই হেল্পলাইন নাম্বারটা। আমরা আবারও আলোচনায় ফিরবো। স্যার, এক্ষুনি আপনি বলছিলেন এই যে মানুষের যে এত এডিকশন বেড়ে গিয়েছে বাইরের খাবারের প্রতি, তো সেখান থেকে যদি মানুষকে একটু কনভার্ট করে একটু হেলদি খাবারের দিকে আনতে হয়, তাহলে কি কি করণীয় রয়েছে এই মুহূর্তে? দেখুন, প্রথম কথা হচ্ছে ছোটদের ক্ষেত্রে যেটা বলছিলাম সেটা হচ্ছে গার্জিয়ানরা একটু সচেতন হতে হবে, ঠিক আছে? তাদের বাচ্চাদের সব বায়নাগুলো না মেনে নিজেরা একটু কষ্ট করে যদি বাচ্চাদের জন্য বিভিন্ন ভ্যারাইটি খাবার বানানো যায়। ধরুন যারা স্কুলে যাচ্ছে তারা একঘেয়ে যদি খাবার খায় বা কেনা খাবার খাচ্ছে, যেটা সাংঘাতিকভাবে ক্ষতি করছে, আমরা যদি সন্তানদের ওটা দিতেই থাকি তাহলে নিজেরাই কিন্তু সন্তানদের ভবিষ্যৎটা নষ্ট করছি। দ্বিতীয়ত ব্যাপারটা, যে খাদ্য খাবারগুলো যেটা আমরা বানিয়ে দেবো সেটার ভ্যারাইটিটা কিন্তু রাখতে হবে। একই ধরনের যাতে খাবার না হয়, বাজে বাজে টেস্টি খাবার হোক। টেস্টি খাবার কিন্তু হেলদি খাবার যে টেস্টি হবে না তা কিন্তু নয়, এটা অনেকের বাজে ধারণা আছে একটা। হেলদি খাবার মানে টেস্টি হয় না, অবশ্যই হয়, কিন্তু সেইভাবে প্রিপারেশন করতে হয়। আপনি ভালো কোয়ালিটির একটা তেল দিয়ে রান্না করছেন, সেটা অবশ্যই হেলদি হবে। কম তেল দিয়ে রান্না করছেন, তেলটা পুড়ে যাচ্ছে না, একই তেলে বারে বারে আপনি ভাজা করছেন না কিছু, অটোমেটিক সেটা হেলদি হবে। কিন্তু যেটা বাইরের, তাতে কি হয়, একই তেলের মধ্যে বছরের পর বছর ভাজা হচ্ছে, ফ্রাই হচ্ছে, সেখানে কোনো কোয়ালিটি মেনটেন হচ্ছে না, কারণ আপনি জানতেও পারছেন না কী তেল দিয়ে আপনার রান্নাটা হচ্ছে। তো এগুলোই তো ক্ষতিকারক। তো হেলদি খাবার যদি বাড়িতে করা যায় তাহলে কিন্তু সুস্থ থাকবে সবাই, এবং আপনার বাড়ির যে ডিসিপ্লিনটা সেটা যদি মেনটেন হয়, মানে শুধু বাচ্চা খাবে আমরা খাবো না তা নয়, সবাই মিলেই
যদি মেনটেন করা যায় দেখবেন কিছুদিন পর ওটা কিন্তু স্যুট করে যাবে, হ্যাবিট হয়ে যাবে। ঠিক আছে? তো এইটাই হচ্ছে আমাদের হ্যাবিটটাকে চেঞ্জ করতে গেলে নিজেদের মাইন্ডসেটটাকে ঠিক করতে হবে। সেটা করে যদি আমরা নিয়মিত একটু ভালো খাবার দাবার খাই, একটু হেলদি, একটু হাইজিন মেনটেন খাবার দাবার খাই, একটু ঠিকঠাক রান্নাটা করি, তাহলে কিন্তু দেখা যাবে যে আমরা কিন্তু সুস্থ হতে পারছি। একদমই তাই, মানে আপনাদের বাচ্চাদের জন্য যদি একটু কষ্ট করে আপনারা বাড়ির ঘরোয়া প্রোটিন সমৃদ্ধ খাবার যদি করে দেন, তাহলে কিন্তু অনেকটাই দেখবেন যে রোগ মুক্তির দিক থেকে এগিয়ে থাকবেন আপনার শিশুরা, এবং সেটা কিন্তু খুবই হেলদি এবং খুবই উপাদেয়। আমরা কিন্তু আবারও আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, নমস্কার ডাক্তারবাবু, আমার নমস্কার। নমস্কার, আমি বলুন। ঘুরে ফিরে বলছি, একটু আমার সমস্যা হয়েছে, ডাক্তারবাবুর কাছে একটু কথা বলবো। একদম ম্যাডাম, বলুন আপনার কি শারীরিক সমস্যা হচ্ছে, তার সাথে বয়সটা উল্লেখ করবেন। বয়সটা আমার 45 প্লাস 36। আর আমার কদিন মানে কিছুদিন আগে 5-6 মাস আগে আমি বেরিয়ে বেড়াতে গেছিলাম, বেরিয়ে গেছি কাটাকুটি করেছি, কলতলায় অনেক খুঁজছিলাম, দিয়ে ভারী গামলাটা তুলতে গিয়ে আমার কোমরে চাল লেগে গেছে। এবার সেই গাড়িটা হোমিওপ্যাথি উঠতে চলেও যায়, কোমর থেকে কক্সি দিয়ে পর্যন্ত খুব অসুস্থ হচ্ছিল। দিয়ে এখন না ওইটা আবার ফিরে আসছে ব্যথাটা। আচ্ছা, তারপরে যখন অবস্থা ভালো হয়ে গেছিল না, আমি আর ইয়ে কোনো হোমিওপ্যাথি ওষুধ খেয়ে দিয়ে এখন বুঝতে আবার সেই পেরেছি। ব্যথাটা ফিরে আসছে। এবার কেটে কোনো ব্যাপার নেই, কিন্তু ভেতরে চালে ব্যথা বা শিরশির করে এরকম পেইন হচ্ছে। ঠিক আছে, শুনুন ডাক্তারবাবু বলছেন। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আপনার যে প্রবলেমটা হচ্ছে বলছেন কোমর থেকে একদম কক্সিক্স পর্যন্ত যে ব্যথাটা হচ্ছে, আপনার তখন টান লেগে গেছিলো। আপনার এটা সেই মুহূর্তে যদি আপনি এক্স রে করিয়ে থাকতেন তাহলে আপনি আজকে বলতে পারতেন যে এক্স রেতে কী রিপোর্টে কী আছে, কিন্তু আপনি বললেন যে সেই মুহূর্তে অল্প হোমিওপ্যাথি খেয়েছিলেন, কমে গেছে, তারপরে আর কিছু হয়নি, এখন আবার হচ্ছে। দেখুন, অনেক সময় আমাদের হঠাৎ করে লেগে যায়, আমরা সেটা কিন্তু মনে রাখি না, অনেক সময় ভুলে যাই, সেই মুহূর্তে ব্যথা হলো, ওষুধ খেলাম, বলে গেলাম। কিন্তু সেইখানে যেহেতু ব্যথাটা কমে গেল সেই মুহূর্তে, হয়তো ভিতরে কিছু প্রবলেম থাকলেও আমরা যেহেতু ডাক্তারবাবুদের কাছে গেলাম না, সেখানে এক্স রে হলো না, বা ডাক্তারবাবু সেটা নিজে দেখলেন না, তার জন্য কিন্তু আমরা জানি না সেখানে অ্যাকচুয়ালি ক্ষয়ক্ষতিটা হয়েছে কিনা বা কতটুক মাত্রায় হয়েছে। তার জন্যই কিন্তু এটা আবার ভবিষ্যতে কোনো একটা কারণে অতিরিক্ত, ধরুন আবার আপনি ঝুঁকে কাজ করছেন, বা দেখা যাচ্ছে আপনি ওয়েট আবার তুলছেন, বা আপনার রেস্ট হচ্ছে না কোমরের, এই সব কিছু মিলিয়ে যে কোনো সময় একটা আবার সেটা আবার বেড়ে যেতে পারে। ঠিক আছে? তো এখন আপনার যেটা করতে হবে, আপনার আসতে হবে। আমাদের আয়ুর্বেদে কিন্তু একটা ট্রিটমেন্ট আছে যেটাকে আমরা পঞ্চকর্মা থেরাপি বলি। এই পঞ্চকর্মা থেরাপির একটা বিশেষ বেনিফিট কি, যেসব ক্রিটিক্যাল রোগগুলো হয়তো শুধু ওষুধে সারছে না, সেটা কিন্তু পঞ্চকর্মা করলে কিন্তু রেজাল্ট অনেক বেটার আসবে, আর একটু তাড়াতাড়িও আসবে। তো এই জিনিসটা কিন্তু আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ব্যবস্থা রয়েছে। একটা সেন্টার নয়, আমাদের অনেকগুলো সেন্টারে কিন্তু এই পঞ্চকর্মা থেরাপির যে থেরাপিগুলো সেগুলো হয়। তো আপনি একবার জেনে নিন হেল্পলাইনে যে আপনার নিকটবর্তী কোথায় আমাদের চেম্বার আছে, সেখানে এসে আপনি দেখান, ডাক্তারবাবুরা আপনাকে প্রপার ট্রিটমেন্ট দেবে এবং গাইড করে দেবে কী ট্রিটমেন্ট আপনার দরকার। একদমই তাই, মানে আমরা যদি প্রত্যেকটা মুহূর্তে নিজেদের প্রতি একটু যত্নশীল হই, নিজেদের খাওয়া দাওয়া, নিজেদের ঘুমানোর প্রতি, তাহলে কিন্তু অনেকটাই হয়তো আমরা রোগ মুক্তির দিক থেকে এগিয়ে থাকবো। আর যদি শারীরিক সমস্যা হয়ও, তাহলে যদি আপনি চান সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে সেই শারীরিক সমস্যাকে সমাধান করবেন এবং সেই শারীরিক সমস্যা থেকে বেরিয়ে আসবেন, তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেদের। কারণ এখানকার ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন যে আপনাদের যে কোনো শারীরিক সমস্যারই কিন্তু রুট থেকে ট্রিটমেন্ট করা হোক। আর আপনারা প্রত্যেকেই জানেন যে কোনো শারীরিক সমস্যার রুট থেকে ট্রিটমেন্ট করাটা ভীষণ দরকার, যাতে সেই শারীরিক সমস্যাটা পুনরায় আপনার শরীরে আর ফেরত না আসতে পারে। আমরা আবারও আলোচনায় ফিরবো। স্যার, একটা ভীষণ এই মুহূর্তে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে লিভার ক্যান্সার জনিত সমস্যা। তো এটা যদি একটু দর্শকদের বলেন যে এটা কি শুধু খাবারের জন্য হচ্ছে, নাকি এটা অন্য কোনো কারণেও এই সমস্যা আজকের দিনে একটু ইনক্রিজ হয়েছে? দেখুন, প্রথম কথা বলবো যে আজকাল যে আমরা খাবারগুলো খাচ্ছি, ঠিক আছে, ক্যান্সার অ্যাকচুয়ালি কী হয়, ক্যান্সারের কী হচ্ছে, একটা আমাদের তো সেল ডিভিশন হয়, মানে ধরুন কোষগুলো তো মাল্টিপ্লাই হতে থাকে, তো ওটা অ্যাবনর্মালভাবে হতে থাকে, যেটা নর্মাল হওয়া উচিত সেটা না হয়ে অ্যাবনর্মালভাবে হয়। এবং এটা হওয়ার একটা বিশেষ কারণ থাকে কি, যে আমাদের
যে কন্ট্রোলটা মানে সেল ডিভিশনের যে কন্ট্রোলটা ওটা কিন্তু নষ্ট হয়ে যায়, তাহলে গ্রোথ হতে থাকে বিভিন্ন ধরনের। আমরা দেখতে পাই যে এই যে টিউমার হয়েছে, এই বিভিন্ন ধরনের মনে হচ্ছে যেন এখানে একটা কি বলবো লাম্প মতো হয়েছে, এগুলো আমরা দেখতে পাই ক্যান্সার হলে জেনারেলি। তো এইগুলো হয় হচ্ছে ওই কারণটায়। কিন্তু আমাদের বডির সিস্টেমে আছে যে খারাপ সেলগুলো, ক্যান্সার সেলগুলোকে কিন্তু ভালো সেলগুলো খেয়ে নেয় এবং ক্যান্সারের সেলগুলোকে বাড়তে দেয় না। কিন্তু যখনই আমাদের লাইফস্টাইলটা ঠিক না থাকে, ফুড হ্যাবিটটা ঠিক না থাকে, তখন কিন্তু ক্যান্সার সেলগুলো তখন ডেভেলপ করা শুরু করে। যেমন ধরুন আমাদের একটা নিয়ম আছে, আয়ুর্বেদে বলা হচ্ছে যে ঘুম থেকে উঠে আপনার খাবার শুরু হবে, সন্ধ্যের পর মানে সূর্য অস্ত যাওয়ার পর থেকে আর আপনার খাওয়া চলবে না, খাওয়া বন্ধ করে দিতে হবে। এটা হচ্ছে যখন থেকে আয়ুর্বেদের চর্চা শুরু হয়েছে তখন থেকে কিন্তু এটাই নিয়ম ছিল। এবং আপনি খেয়াল করে দেখবেন আগেকার দিনে যখন মুনি ঋষিরা ছিলেন তখন ওনারা কিন্তু একবেলায় বলতে গেলে খাবার খেতেন, রাত্রে খেতেন না। তারপরে আস্তে আস্তে যখন সাধারণ মানুষের কথা বলবো তখনও দেখবেন এত বেশি কিন্তু কাজ মানে রোজগারের জায়গাটা বাদ দিলে, এবং তখন এত কম্পিটিশনও ছিল না, এত রাত অবধি কাজেরও ব্যাপার ছিল না মানুষের, কিন্তু তার জন্য কি হচ্ছে কাজ মানে হচ্ছে দিনের বেলা। একটা টাইমে অনেক বেশি গভর্নমেন্ট জব অ্যাভেলেবেল ছিল, মানুষের সংখ্যা যত বেড়েছে কম্পিটিশনটা বেড়ে গেছে সে জায়গায়, তখন কিন্তু দেখুন গভর্নমেন্ট জবগুলো কিন্তু একটা টাইম ফিক্সড করা থাকে। কিন্তু দেখুন যখনই আপনি কর্পোরেটের দিকে তাকাবেন বা প্রাইভেট কোনো কোম্পানির দিকে তাকাবেন, টাইম কিন্তু কিছু ফিক্সড থাকে না, ঠিক আছে? মুখে বলা হয়, কাগজে লেখা হয়, কিন্তু করতে গেলে প্র্যাকটিক্যাল লাইফে হয় না, ওটা সম্ভব না, কারণ আজকাল কম্পিটিশন বেড়ে গেছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা যখন বাড়ি যাচ্ছি তখন কেউ হয়তো 11টায় খাচ্ছে রাতে, কেউ 12টায় খাচ্ছে, তার মানে ওই নিয়মটা আর মানা যাচ্ছে না। এই যে নিয়মগুলো মানা যাচ্ছে না বলেই আজকালকার দিনে দেখা যাচ্ছে যে মানুষের কিন্তু রোগগুলো বাড়ছে, শুধু ক্যান্সার বলে নয়, বিভিন্ন রোগ বাড়ছে। একদমই। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো যে লিভার ক্যান্সার হোক বা যে কোনো ক্যান্সারের ক্ষেত্রেই আমাদের বডিকে দুটো জিনিস করতে হয়। একটা হচ্ছে ঠিক টাইমে খাওয়া, ঠিক খাবার খাওয়া, আরেকটা হচ্ছে বডিকে ডিটক্সিফাই করা। ডিটক্সিফাই কি আমরা জানি, উপবাস করেও বডিকে ডিটক্সিফাই করা যায়, এবং আয়ুর্বেদের বিভিন্ন যেটা পঞ্চকর্মার পদ্ধতি আছে তার মাধ্যমে বডিটাকে ডিটক্সিফাই করা যায়। লিভারের জন্য দেখবেন একটা খুব ভালো আছে, যেটা আমরা সবাই খাই কিন্তু সঠিকভাবে খাই না, এখানেও ব্যাপার আছে। ধরুন লিভারের জন্য কিন্তু কফি খুব ভালো, লিভারকে ডিটক্স করে, হেলদি রাখতে সাহায্য করে। কিন্তু আমরা যখন খাই দেখবেন স্যার, চিনি এটা দিয়ে, একটু কি ব্ল্যাক কফি নাকি হ্যাঁ ওটাই বলছি। তো এই যে কফিটা আমরা খাই কি করি, তার মধ্যে দুধ দিয়ে চিনি দিয়ে খুব গাঢ় করে, ঠিক আছে, ক্রিম যুক্ত করে অনেক সময় কফি খাওয়া হয় টেস্টের জন্য, কিন্তু তার যে ঔষধীয় গুণটা সেটা কিন্তু আমাদের শরীরে গেল না। যদি ঔষধীয় গুণ চান তাহলে কি করতে হবে, কফিটা খেতে হবে, 1-2 বার আপনি খেতেই পারেন ডেইলি। সেটা খাবেন হচ্ছে একেবারে ব্ল্যাক কফি উইদাউট সুগার। এটা যদি আপনি খেতে পারেন তাহলে কিন্তু এটা আপনার লিভারকে ডিটক্স করতে সাহায্য করে। এগুলো আমাদের যে খাদ্য খাবারের ধরনগুলো বললাম না, এই খাবারগুলো খারাপ খাই বলেই আমাদের কিন্তু বিভিন্ন রোগের সৃষ্টি হয়। আমরা আবারও আলোচনায় ফিরবো, কিন্তু ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? বারাসাত থেকে অরবিন্দ দাস। বলুন অরবিন্দ বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে বয়সটা উল্লেখ করবেন। বয়স 34। আর সমস্যা হচ্ছে মানে কোনো কিছু খাওয়ার অনেক ঠিকঠাক হজম হচ্ছে না, গ্যাস অম্বল, পেট ব্যথা, এটা নিয়ে একটু জানতে চাইছি। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে এই সমস্যাটা আপনার? হ্যাঁ, এটা রিসেন্ট দেখা গেল, মানে 1 সপ্তাহ মতো হয়ে গেল। রিসেন্ট? মানে এখন আচ্ছা, একটু বাইরের খাবার খেতে হচ্ছে, মানে বাইরে আছি তো মানে সেই এর জন্য জন্য কি সমস্যা আপনি দেখা আগে কোনো ডক্টর দেখিয়েছেন? না দেখায়। আচ্ছা শুনুন স্যার বলছেন। আচ্ছা, আপনার খাবার বাইরের খাবারটাই এখন বেশি খাচ্ছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাইরের খাবার তার মানে ধরুন আমি বলবো যে হোটেলে খেলে সেখানে তো রান্নার ধরনটা অতিরিক্ত মশলা জাতীয় বা তেল জাতীয় খাবারটাই খেতে হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এর সলিউশন আমি বলছি। বাইরের খাবার খাচ্ছেন ঠিকই, আমি কিভাবে ম্যানেজ করবেন এটাকে আমি আপনাকে বলছি। যেহেতু আগে আপনার ছিল না, এই বাইরের খাবারটা আপনার স্যুট করছে না, তো সেভাবে কিভাবে ম্যানেজ করবেন আপনি বলে দিচ্ছি, আপনি শুনতে থাকুন। প্রথম কথা দেখবেন, বাইরে গিয়ে ধরুন আপনি একটা হোটেলে গিয়ে আপনি ভাত নিয়েছেন, ঠিক আছে, ভাতের সাথে ধরুন আপনি মাছ মাংস ডিমের মধ্যে কিছু রেখেছেন, তার সাথে দেখবেন আনুষঙ্গিক আরও কিছু খাবার দেয়। আপনি কি করবেন, আপনার ভাতের যে ভাতটা খাবেন সেটাতে ডাল দিয়ে খেয়ে নেবেন।
যতটা ডাল দিচ্ছে দরকার পড়লে আরও ডাল নিয়ে নিন, ডালটা খাবেন, কারণ ডালের মধ্যে তেলের পরিমাণ খুব কম দেয়। এবং যেহেতু আমি বলি যে তেলগুলো কোয়ালিটি ওয়াইজ সব তেল ভালো হয় না, অনেক সময় পোড়া তেল দিয়ে দেয়, তো ডালের ক্ষেত্রে কিন্তু ওটা দেবে না, শুধু সোমবারে তেলটা দেওয়া হয় বলে তেলের পরিমাণটা খুব কম থাকে। এটা খেলেন। তার সাথে সাথে আপনার ধরুন যে সবজিটা দিচ্ছে সেই সবজির মধ্যে ঝোল জাতীয় যে জিনিসটা থাকে সেই ঝোলটা বাদ দিয়ে তরকারিগুলো তুলে নিন, মানে সবজিগুলো তুলে নিন আপনার খাবারের জন্য। ধরুন আলু আছে, পটল আছে, ঝিঙে আছে, বা অন্য কোনো আছে, সয়াবিন হোক, যাই হোক, যা যা আছে মানে জিনিসগুলো, সেগুলো তুলে খেয়ে নিন, ঝোলটাকে বাদ করে দিন, কারণ মশলার বেশিরভাগ অংশটা ঝোলেই চলে যাবে। তৃতীয়ত, আপনি যদি মাছ, মাংস, ডিম এই ধরনের কিছু খাচ্ছেন, তাহলে তারও গ্রেভিটা খাবেন না, সেখানে যদি আলু থাকে আলুটা তুলে নিন, এবং ডিম হোক, মাছ হোক, মাংস হোক, মাংসর পিসগুলো তুলে নিন বা মাছটা তুলে নিন। কী হবে, আপনার শরীরে প্রোটিনও গেল, কিন্তু আপনার যে আনহেলদি বাজে খাবারটা সেটা কিন্তু বেশি গেল না, আপনার শরীরে খুব কম মাত্রায় গেল। এতে কি হবে, আপনার শরীরের পেটের মধ্যে গিয়ে যে অ্যাসিডটা রয়েছে সেই অ্যাসিডটাকে অতিরিক্ত আবার বাড়িয়ে দেবে না, হাইপার অ্যাসিডিটি করবে না, যেটা আমরা ওই বাজে খাবারগুলো খেলে সাধারণত হয়। তার জন্যই তো আপনার অ্যাসিডিটি হচ্ছে, হজম হচ্ছে না, গ্যাস হচ্ছে বলছেন। এটা করুন। গরম জল ডেইলি ঘুম থেকে উঠে খাবেন, মাঝে মাঝে দিনেও খাবেন, রাত্রে শোয়ার আগে গরম জল খেয়ে শোবেন। তার পাশাপাশি খাবারটা, রাতের খাবারটা একটু আগে খেয়ে নেবেন। আমি যেটা বলছিলাম একটু আগে, তেমন মোটামুটি 8টার মধ্যে যদি আজকের দিনেও আমরা দাঁড়িয়ে যদি খাবারটা কমপ্লিট করতে পারেন, দেখবেন আপনি 1-1.5 মাসের মধ্যে এখন আপনার শরীরে যেরকম মানে এনার্জি আছে বা যতটুকু আপনি অসুস্থ আছেন সেটা দেখবেন অনেকটা আপনি কিন্তু রিকভারি করতে পারছেন। একদমই তাই, মানে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমাদের সারা শরীরের মধ্যে পেট কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ অর্গান। আমরা যতই ভালো থাকার চেষ্টা করি, যতই ভালো খাওয়ার চেষ্টা করি, আলটিমেটলি যদি আমাদের পেটটা গন্ডগোল হয়ে যায়, তাহলে কিন্তু দেখবেন আপনি শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও কিন্তু অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছেন, যে কেন আমার পেটটা আজকে ভালো নেই, কেন আমার পেটটা হঠাৎ করে এরকম, মানে সেই দিকেই দেখবেন আপনার কনসেন্ট্রেটটা সবচাইতে বেশি। তো এই সব জিনিসগুলো যাতে কোনো দিক থেকে আপনার না হয়, কিংবা হলেও যাতে তার খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট থাকে, তার জন্যই কিন্তু আয়ুর্বেদ। কারণ আয়ুর্বেদ সত্যি সত্যি কিন্তু এখন গাছগাছরা প্রাকৃতিক উপাদানের মধ্যে দিয়ে যেসব গুণাবলীগুলো থাকে তারই নির্যাসগুলো বার করে সেখান থেকেই কিন্তু নানা রকম ঔষধি তৈরি করা হয়, যাতে আপনারা খুব সুন্দরভাবে ভালোভাবে এই সকল সমস্যাগুলো খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারেন। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যে আরও একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, সুকর্ণা মিত্র বলছিলাম। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? এটা আমার এই প্রবলেম বলতে চাই একটু। একদম বলুন, আপনার কি সমস্যা, তার সাথে বয়সটা উল্লেখ করবেন। হ্যাঁ, আমার বয়স হচ্ছে 30। হুম। আর প্রবলেমটা হচ্ছে আমি কোথাও ট্রাভেলিং করলে, মানে যখন অনেকক্ষণ, মানে ঘন্টা খানেক ধরুন ট্রাভেলিং করছি, তখন দেখা যায় পায়ের পাতা প্রচন্ড করে ফুলে যাচ্ছে, মানে জুতো পর্যন্ত পরতে পারিনি। এটা কতদিন ধরে হচ্ছে সমস্যাটা আপনার? এটা মাসখানেক হচ্ছে। এর জন্য কোনো ডক্টর ট্রিটমেন্ট করিয়েছেন? না 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 না, কিছু করার আচ্ছা, নেই। শুনুন ম্যাডাম, স্যার আপনার কি বলছি। বসে থাকে, মানে পাটা ঝুলিয়ে রাখলেই হচ্ছে এটা? হ্যাঁ হ্যাঁ, ঝুলিয়ে রাখলেই হচ্ছে। আচ্ছা, মোটামুটি কতক্ষণ আপনি জার্নি করছেন? মানে রিসেন্টলি আর কি ট্রেনে করে গেছিলাম, অনেকটা রাস্তা আর কি, 2-3 ঘন্টা এরকম ছিল। তো সেরকম ফুলে গেছে। তারপরেও ক্যাবে বুঝেছি, ক্যাবেও দেখছি এরকম অনেকক্ষণ যখন যাচ্ছি, তো ঘন্টা খানে, তখন দেখছি এরকম পায়ের পাতা ফুলে যাচ্ছে। আপনার চেহারাটা কি ভারী না হালকা? না না, ওয়েটটা একটু ভারী আছে। ভারী আছে। দেখুন, অনেক সময় কি হয়, ব্লাড সার্কুলেশনের কিছু অবস্ট্রাকশন থাকে। এটা পা ফুলে যাচ্ছেই মানে আপনার কিডনির সমস্যা হয়ে গেছে এমনটা নয়, ঠিক আছে? এটা আপনার আর আপনার কি কোনো, আপনি কি কোনো আসন, যোগাসন বা ব্যায়ামের মধ্যে থাকেন? না না, কোনো সেসব কিছু করা হয় না। আচ্ছা, আর এমনি হাঁটুতে কি ব্যথা আছে আপনার? ওটা মাঝে সাঝে হয় ব্যথাটা। আচ্ছা, দেখুন, আপনার কয়েকটা জিনিস করলে আপনি কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ হতে পারবেন। প্রথম কথা, চেষ্টা করুন আপনার ওজনটা কমাতে। যদি আপনি ওজনটা কমান, 2-3টে ব্যাপার হবে। মানুষের হাইট অনুযায়ী শরীরের কিন্তু একটা গঠন থাকা, ওটা মানে হচ্ছে সায়েন্টিফিক। জন্মানোর পর থেকে ওইভাবেই কিন্তু আমাদের শরীরটা বেড়ে ওঠে। এবার যখনই আপনার ওজনটা বেশি থাকবে, কি হবে, আপনার কোমর, হাঁটু, তারপরে অ্যাঙ্কেল জয়েন্ট, এগুলোতে শরীর প্রেশারটা অনেক বেশি পড়বে, মানে চাপটা অনেক বেশি পড়ে। ওই চাপটাও বেশি পড়তে গিয়ে কি হয়, সেখানে যদি কোনো রকম সমস্যা থাকে, মানে ধরুন কারো স্পন্ডেলাইটিস থাকলো কোমরে,
বা অস্টিও আর্থারাইটিস থাকলো, সেগুলো বেড়ে যায়, অথবা চান্স থাকে সেই রোগগুলো আগে আগে হওয়ার আর কি। ঠিক আছে, যখনই আপনি ওজনটা কমিয়ে নিতে পারবেন, হালকা হবে, তখন চাপটাও কিন্তু কম পড়বে, তখন ব্যথা ট্যাথার ব্যাপারগুলো কিন্তু চট করে আসবে না, বা ক্ষয়ক্ষতিটা হওয়ার চান্সেস অনেক কম থাকবে। এবার দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ফুলে যাচ্ছে, আমি বললাম আপনার ব্লাড সার্কুলেশনের একটা বোধহয় অভাব হচ্ছে। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, যে আপনার একটাই করতে হবে, ডেলি রেগুলার, যদি আপনি আর কিছু না পারেন, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিন্তু আপনার ব্লাড সার্কুলেশনের জন্য, বডি ওয়ার্ম আপের জন্য, এগুলোতে খুব ভালো কাজ হয়। ঠিক আছে, এটা একটু করার চেষ্টা করুন। এবং আপনার একটা কথা বলবো, আপনার যে এটা পা ফুলছে, এতদিন ফুলতো না, হচ্ছে, যদি এটা দেখছেন ঘন ঘন হচ্ছে বা নর্মালি কিছু না করলেও হচ্ছে, তাহলে বলবো কিন্তু ফেলে রাখবেন না, একবার আমাদের কাছে আসুন, এসে দেখান, আমাদের ডাক্তারবাবুরা আপনাকে প্রপার গাইড করবে, আপনি জানতে পারবেন যে এটা কি আপনার কোনো রোগ হয়েছে তার থেকে হচ্ছে, নাকি নর্মাল এটা একটা সাধারণ ব্যাপার। যদি তার কোনো চিকিৎসা দরকার হয়, সেটাও কিন্তু আপনি আমাদের কাছে পাবেন। আর এই মুহূর্তে আপনাদের যে কোনো সমস্যার সমাধান পেতে আপনারা কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনারা ডায়াল করতে পারেন 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া আপনাদের জন্য শুধুমাত্র এই মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস হচ্ছে মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও পেয়ে যাচ্ছেন ক্লিনিক। তাছাড়া আপনাদের জন্য এই মুহূর্তে শুধুমাত্র মালদাতে আপনারা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কাকদ্বীপেও কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মেদিনীপুরে থাকছেন ডক্টর বি শর্মা, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়াবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেচেদাতে আবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রামনগর নতুন চেম্বার সেখানেও কিন্তু থাকছে ডক্টর বি শর্মা, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আবারও গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচরে কিন্তু পাচ্ছেন ডক্টর ভি সিংকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুড়িকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আসানসোলবাসীরা আবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে এস ঘোষালকে, আগরতলাতে আবারও পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পুরুলিয়াতে ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুড়িকে এবং দিল্লির চেম্বারে কিন্তু আপনারা আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। দিল্লিবাসীদের জন্য কিন্তু সত্যি সত্যি এটা ভীষণ সুখবর। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেদের পরামর্শে মানুষদের সত্যি সত্যি সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটা ঝলক। নাম আপনার? সম্পা জানা। কোন চেম্বারে দেখিয়েছিলেন? মেছাদা চেম্বারে। কি সমস্যা ছিল আপনার? আমার স্কিন অ্যালার্জি ছিল 5 বছর। এখানে ওখানে ডাক্তার দেখিয়ে কোনো মতে কিছু হয়নি, হলো সেরে গেল, আবার ওটা পুনরায় আবার ওষুধ শেষ, আবার বেরিয়ে গেল। তারপরে এখানে দেখিয়ে আমি মোটামুটি সুস্থ আছি। এখন ভালো আছেন? হ্যাঁ, এখন আমি ভালো আছি। নাম? আমার নাম মান্তু বিশ্বাস হালদার। আপনি কোথা থেকে বলছেন? আমি মঙ্গলগঞ্জ নীলকুঠি বিভূতিভূষণ অভয়ারণ্য ওই কাপাসাপি গ্রাম থেকে আচ্ছা, এসেছি। আপনি এনবিবিতে কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি বনগাঁ চেম্বার থেকে ট্রিটমেন্ট করাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আর্থারাইটিস ছিল, ভীষণ হাই লেভেলের ছিল। তো এখন তো আমি প্রথমে চলতেই পারতাম না, মানে বিছানার চাদরটা যে টেনে গায়ে দেবো সেই ক্ষমতাটা আমার আঙুলের ছিল না, হাঁটতেও পারতাম না, খাবারটা যে হাতটা তুলে আমি মুখ পর্যন্ত আনবো সেই ক্ষমতাটাও আমার ছিল না। আচ্ছা, এনবিবিতে ট্রিটমেন্ট করে এখন আপনি কেমন আছেন? এখন তো হেঁটে চলে বেড়াচ্ছি, আমার আগের লাইফটা যেমন ছিল অনেকটা আমি সেই জায়গাটায় ফিরে এসেছি। তো এটা তো পাবো আমি প্রথমে ভাবতেই পারিনি, তাই আমার কাছে অবিশ্বাস্য যেটাও সম্ভব হয়। আচ্ছা, আপনি যে এই সমস্যা থেকে উদ্ধার হয়েছেন, তো পরবর্তী পেশেন্টদের জন্য আপনি কি বলতে চান? পরবর্তী পেশেন্টদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই আসুন, এখানে ট্রিটমেন্ট করান এবং বিশ্বাসের সাথে চলুন, তাহলে আপনারা অবশ্যই রেস্কিউ হবে সব রোগ থেকে। আপনার নাম? মান্তু বিশ্বাস হালদার। ম্যাডাম, আপনার নাম কি? অপর্ণা ব্যানার্জি। আপনি কোথা থেকে এসেছেন? আমি কাঁচরাপাড়া থেকে এসেছি। আচ্ছা, আপনি এনবিপিতে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ঘাড়ে আর কোমরে ছিল কন্ডেলাইসিস,
ওই সমস্যা নিয়ে আমি এসেছিলাম। আচ্ছা, আপনি এই রোগে কতদিন ধরে ভুগছিলেন? আমি তাও 2 বছর। 2 বছর ধরে। কেমন কন্ডিশন নিয়ে এসেছিলেন যখন আপনি আমি প্রথম এসে এখানে আমি এলেন? হাঁটতে চলতেই পারতাম না। আমি একদম মানে হাঁটু থেকে শুরু করে মাজা থেকে শুরু করে সব জায়গায় আমার যন্ত্রণা ছিল। আচ্ছা, 2 বছর ধরে এরকম ভুগছিলেন? 2 বছর ধরে আমি টানা ভুগেছি। আচ্ছা, এখানে কতদিন আগে এসে দেখিয়েছেন? এখানে 15 দিন আগে এসেছি আমি। 15 দিন আগে এসেছেন হ্যাঁ। এবং ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ নিয়েছেন? ওষুধ নিয়েছি, 15 দিনের ওষুধ দিয়েছিল ডাক্তারবাবু আমাকে। আচ্ছা, তো 15 দিন পর আজকে যে এসেছেন আপনি এখন কেমন আছেন? অনেক ভালো, অনেক ভালো। 15 দিনে আমি ভাবতে পারিনি আমার এরকম রোগ এতটা কমে যাবে। আচ্ছা, আগের যে সমস্যাগুলো ছিল সেগুলো এখন আছে কি? না, এখন আর নেই। এখন ঘাড়ে ঠাড়ে ব্যথা ছিল আমার, সেগুলো নেই। আর এখন হাঁটাচলা করতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাঁটা চলা করতে পারছি। আচ্ছা, আর আপনি যে ধরুন এখন চলাফেরা করছেন তাতে ওই কষ্টগুলো হচ্ছে না? না না না, আগের মতো ওই কষ্টগুলো আর হচ্ছে না। আচ্ছা, তো আপনাকে একটু জিজ্ঞাসা করছি, যারা দর্শকরা আপনার এই ভিডিওটা দেখছে তাদের জন্য কি বলবেন? তাদের জন্য বলবো যে একবার এসে দেখুন, 15 দিন পরে বুঝতে পারবেন যে ডাক্তারবাবু কি ওষুধ দেয় আর কতটা শরীর ভালো থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম জয়ন্ত মাইতি। আচ্ছা, আর আপনার ওয়াইফের নাম? আমার ওয়াইফের নাম ভক্তি মাইতি। কোথা থেকে এসেছেন দাদা? আমরা এসেছি ডেবরা, পশ্চিম মেদিনীপুর থেকে। কি সমস্যার জন্য ডক্টর বি শর্মার কাছে এসেছিলেন? আমি বি শর্মার কাছে এসেছিলাম। আমার পেটের খুব সমস্যা ছিল, একবেলা খাওয়ার পর অপরবেলা খেতে পারতাম না এবং অল্প কিছু খেয়ে নিলেই আমার পেট একদম সমদম হয়ে থাকতো এবং সেই সঙ্গে আমার আরও অন্যান্য কিছু পেচ্ছাপেরও খুব খুব বিরাট সমস্যা ছিল এবং আমার বছরের মধ্যে 2 বার অন্তপক্ষে স্যালাইন ব্যবস্থা আমার থাকতো। খুব সমস্যায় পড়ে যাও, হঠাৎ যখন তখন আমি সেন্সলেস হয়ে পড়তাম। বেশ, সেই দিক থেকে এখন আমি খুব ভালো আছি এবং খুব আরাম বোধ করছি। বেশ। আর আপনার স্ত্রী কি সমস্যার জন্য ডক্টর বি শর্মাকে দেখাচ্ছেন? আমার স্ত্রীর ঘাড়ে স্পন্ডিলাইটিস ছিল। ওখানে অন্য ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, সেখানে 2 বার নিয়ে যাওয়ার পরে ওষুধ আনার পরে তার কোনো কাজ হয় না। তারপরেই আমি সঙ্গে করে, যেখানে আমার ওষুধ খাচ্ছিলাম বি শর্মা বাবুর কাছে, আমি সঙ্গে করে নিয়ে এসে এখানে দেখালাম এবং 4 ভাগের 3 ভাগ কমেছে এবং খুব ভালো। মানে আপনারা দুজনেই স্যাটিসফাই তো, খুশি তো? আমরা দুজনেই স্যাটিসফাই এবং খুব ভালো। আপনারা যেরকম খুশি আছেন, যারা আপনাদের কথা শুনছেন, অন্যান্য দর্শকরা, তাদের জন্য কি বলবেন? আমি তাদের জন্য চাইবো আপনারাও আসুন, সবাই ভালো থাকবে। এখানে এলে আপনারা পুনরায় নতুন জীবন শুরু করতে পারবেন। যারা ভেঙে পড়েছেন তারা আর ভাঙবেন নি, চলে আসুন, খুব আরাম পাবেন। অনেক ধন্যবাদ দাদা। ঠিক আছে। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? কবিতা মিশ্রা। আচ্ছা, আপনার বয়স কত? 42। আচ্ছা, আপনি আমাদের কোন চেম্বারে দেখাচ্ছেন? শিলিগুড়ি চেম্বারে। আচ্ছা, আপনি কি রোগের জন্য দেখাচ্ছেন? আমার হাঁটুতে প্রবলেম ছিল, জয়েন্টে খুবই মানে এত প্রবলেম ছিল, ওঠা বসা সব আমার বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, কতদিন ধরে আপনি এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 3 মাস হয়েছে। 3 মাস ধরে আমি খুবই ভালো, খুবই সুস্থ। আমি এখন বলতে গেলে হাঁটছি না, দৌড়াচ্ছি, এমন আমার পায়ের অবস্থা। খুবই ভালো, মানে বলতে মানে আসছে না, কি বলবো আমি এত ভালো আমার। আচ্ছা, আপনি অনেক খুশি হয়েছে এখানে চিকিৎসা করে? অনেক খুশি, অনেক। আমি তো সবাইকে বলবো যে এসে একবার দেখে নিন যাদের অসুবিধা আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে। নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার অনুষ্ঠান। এই অনুষ্ঠান আপনাদের জন্যই। আপনাদের যে কোনো রকম শারীরিক সমস্যার সমাধান পেতে আপনারা আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে চলে আসতেই পারেন। আপনাদের জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই ডাক্তারবাবুরা উপস্থিত থাকছেন অনুষ্ঠানে, আপনাদের যে কোনো রকম শারীরিক সমস্যার সমাধান পেতে। দেখুন না, শরীর থাকলে শরীর খারাপ হবেই, সেই শারীরিক সমস্যা নিয়ে বসে থাকলে চলবে না, কিংবা মন খারাপ করলেও একদম চলবে না। তার জন্যই কিন্তু আয়ুর্বেদের মধ্যেই রয়েছে আপনার যে কোনো শারীরিক এবং মানসিক সমস্যার সমাধান। শুধুমাত্র আভ্যন্তরীণ নয়, আপনাদের বাহ্যিক, যাকে বলে একদম মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো রোগেরই সমাধান রয়েছে আয়ুর্বেদের কাছে। আয়ুর্বেদ হচ্ছে অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতির ওপর নির্ভর করে কিন্তু সেই শতযুগ থেকে আজকের অবধি চলে আসছে এই পদ্ধতি কিংবা এই পরিচর্যা, যার মাধ্যমে সত্যি সত্যি আপনি একজন সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতে পারেন। তার জন্য কিন্তু আপনি একটা সৌন্দর্যটাও ফিরে পেতে পারেন আয়ুর্বেদের মধ্যে দিয়ে, সেই গুণাবলীও কিন্তু রয়েছে আয়ুর্বেদের মধ্যে।
আজকে দিনে দাঁড়িয়ে আমরা যেখানে বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তার মধ্যে থেকে একটা বড় সমস্যা হচ্ছে ক্যান্সার, আর তার থেকেও বেশি সমস্যা হচ্ছে কোলন ক্যান্সারজনিত সমস্যা। এই সমস্যা কাদের হয়, কী কারণে হয় আমরা জানবো, আমরা বিস্তারিত আলোচনাও করব, কিন্তু তার আগে চলুন আরও একবার আজকের এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরীকে। স্যার, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, আজকের দিনে দাঁড়িয়ে ক্যান্সারজনিত সমস্যা কিন্তু একটা খুব কমন সমস্যা হয়ে গিয়েছে, তার মধ্যে একটা কোলন ক্যান্সার। তো স্যার, অ্যাকচুয়ালি যদি বলেন এই কোলন ক্যান্সারটা কি? দেখুন, কোলনটা হচ্ছে আমাদের একটা ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট। আমাদের যে যখন খাদ্য খাবার আমাদের যে মুখ থেকে শুরু হয়, আমাদের যে ফুড পাইপটা, ঠিক আছে, মানে আমরা যখন কিছু খাবার খাচ্ছি তারপরে সেটা কোথায় যায়, আমাদের ইসোফেগাস বলে একটা পাইপ আছে, গলা দিয়ে নাবে, তারপরে স্টমাকে যায়, সেখান থেকে খাবারটা হজম হওয়া শুরু হয়, ঠিক আছে, পরিপাক হয়, সেটা হজম হয়, হজম হয়ে গিয়ে কি হয়, তারপরে ওটা চলে যায় স্মল ইন্টেস্টাইন বলে একটা আছে সেটার মধ্যে। সেখান থেকে কি হয়, যেটা পুষ্টিটা আমাদের সেখান থেকে অ্যাবজর্পশন হয় বডিতে কাজে কর্মের জন্য ওটাকে ইউজ করা হয়, অ্যাবজর্পশন হয়। তারপরে যেটা বর্জ্য পদার্থ সেটা চলে যায় আমাদের কিন্তু লার্জ ইন্টেস্টাইনে, যেটাকে আমাদের আরেকটা নাম হচ্ছে কোলনেরও আবার ভাগ আছে, হয়ে তারপরে সেটা গিয়ে আমাদের রেকটামে গিয়ে একটা মল যেটা বলি আমরা, সে কোলন দিয়ে গিয়ে মলটা রেকটামে জমে থাকে। তারপরে আমাদের যখন মল ত্যাগের একটা বেগ আসে তখন আমরা কিন্তু ওটাকে ত্যাগ করে দিই, অ্যানাসের মাধ্যমে চলে যায়। এবার এই জিনিসটা হতে গিয়ে কি হয়, আমাদের যে আবার সেই খাদ্য খাবার একটা বড় ফ্যাক্টর। আমরা ধরুন খাদ্য খাবার খাচ্ছি এমন যেগুলোতে কোলনের ইনফ্লেমেশন হওয়া শুরু হয়, কোলাইটিস যেটা বলি, ইনফ্লেমেশন অফ দ্য কোলন। সেখানে কি হয়, যে কোনো আইটিস কথাটা যেখানে থাকে না, সেখানে কয়েকটা জিনিস ওখানে আপনি পাবেন খুঁজলে। জায়গাটা গরম হয়ে থাকতে পারে, সেখানে ব্যথা হতে পারে, সেখানে একটা লাল একটা আভা থাকতে পারে, যেটা আমরা বলি না, ওই যে দেখবেন একটা ফোড়া হলেও লাল হাওয়া হয়ে থাকে, আপনি কোথাও গুঁতো খেলে লাল হাওয়া হয়ে থাকে, এবং দেখবেন সেই জায়গাটা ইনফ্লেমেশন মানে ফুলে থাকবে। সেটা বাইরে থেকেও যেমনি আঘাত পেলে হয় বা কোনো কারণে হয়, ভেতরেও কিন্তু আমাদের শরীরের ভেতরে এরকম ইনফ্লেমেশন হয়। তো কোলাইটিসটা হচ্ছে ওরকম একটা ব্যাপার। এবং দেখা গেছে যে সেটা যদি মানুষ অনেক সময় কি হয়, ব্যথা ফিল করে, আবার একটা ব্যথার ওষুধ খেলো, কমিয়ে দিল, আবার হচ্ছে না, আবার কোনো দিন হচ্ছে। কখন হয়, বিশেষ করে হয় যখন দেখবেন আপনার খাদ্য খাবারের ধরনগুলো ঠিক নেই, খাওয়া দাওয়া ঠিক মতো হজম হচ্ছে না, পটি ক্লিয়ার হচ্ছে না, দেখবেন তখনই কিন্তু এই সমস্যাগুলো আসতে থাকে। এবং সেখানে যদি কোনো রকম ঘা তৈরি হয় কোলনের মধ্যে, তাহলে ওটাকে কিন্তু আমরা যেটা আলসার বলি। তো সেখান থেকে দেখা যায় সেটা যদি ট্রিটমেন্ট না হয় বা মানুষ নিজের হ্যাবিট চেঞ্জ না করে, কেউ ধরুন সেই বাজে খাবারের ধরনের খাবার খেয়েই যাচ্ছেন, তার কোনো সময় নেই খাওয়ার, পায়খানা পরিষ্কার হচ্ছে না, ভেতরে গ্যাস জমছে, এই ধরনের যখন তার ভেতরের মধ্যে থাকছে, একটা টাইমে গিয়ে হয়তো সেটা ক্যান্সারে রূপান্তরিত হতে পারে, ঠিক আছে। এবং অনেকের ক্ষেত্রে যাদের ধরুন দেখা যাচ্ছে এই আমাদের কি বলবো ওটা, পাইলস আছে, ঠিক আছে, পাইলস আছে, ফিশার আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই কোলন ক্যান্সার হওয়ার চান্সেসটা থাকে। তো কারণ কোলনটা ওই লাইনটা আস্তে আস্তে কোলনের দিকেই গেছে, আমাদের রেকটামের থেকে কোলনেই গেছে লাইনটা, ঠিক আছে। তো এরকম আছে ব্যাপারগুলো। তো এটা হতে গেলে আমাদের লাইফস্টাইল ঠিক করতে হবে, খাদ্য খাবারের ধরন ঠিক করতে হবে, শাক সবজি, ভেজিটেবলস আর ফ্রুটস বেশি খেতে হবে, কারণ তার মধ্যে ফাইবার আছে যেগুলো আমাদের শরীরের খুব প্রয়োজন, ঠিক আছে। তাতে কি হবে, আমাদের মলটাও ঠিক মতো ত্যাগ হবে। তার পাশাপাশি আরেকটা যেটা আমাদের মানে ওই যে সুগার বা ডায়াবেটিসের কন্ডিশনটাকেও কিন্তু হতে দেয় না, ডায়াবেটিস হতে দেয় না আমাদের যদি শরীরের মধ্যে ফাইবার ইনটেক করা হয়। তো এগুলো কিন্তু দরকার আছে, আমাদের হজমের জন্য ভালো, সবই দরকার আছে এগুলো। তো এইভাবে যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি। আমরা আবারও আলোচনায় ফিরবো, কিন্তু ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি দীপা দাস বলছি। বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি আমার বিবাহ সম্পর্কিত জানতে চাইছি। আচ্ছা, আপনি জানার আগে আপনি টিভির ভলিউমটা মিউট করুন, ফোনে শুনুন, তাহলে সবটা শুনতে পারবেন, ঠিক আছে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি, টিভির ভলিউমটা মিউট করে ম্যাডাম ফোনে শুনুন, তাহলে সবটা শুনতে পাবেন।
হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, এবার আপনার দিদার কি সমস্যা রয়েছে শারীরিক, তার সাথে বয়সটা উল্লেখ করবেন। বয়স 70। হুম। আর ওনার সমস্যা বলতে ওনার কোমরের হাঁটুতে খুব ইদানিং ধরে ব্যথা হচ্ছে, হঠাৎ করেই হলো। আচ্ছা, এটা আচ্ছা, ওনার চেহারা কি খুব ভারী? না না শরীর না ভারী না, একদম হালকা। দেখুন, ওনার যেটা হয়েছে এই বয়সটাই এমন যে এই বয়সে প্রবলেমগুলো বাড়তে থাকে। কারণ হচ্ছে 50 মানে এই 50-এর আশেপাশে, ধরুন 48, 50, 52 এই টাইমটায় মহিলাদের মধ্যে মেনোপজ হয়। ঠিক আছে, মেনোপজ হলে কি হয়, হরমোনাল চেঞ্জ হয়, এবং এই সময় থেকে মহিলাদের একটা বড় সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে হাড়ের মধ্যে ক্যালসিয়ামটা ধরে রাখা যায় না, ক্যালসিয়ামটা ডিপোজিট হতে চায় না। তাতে কি হয়, হাড়গুলো কি হয়, ভঙ্গুর হয়ে যায়, শক্তি কমে যায়, ক্ষমতা কমে যায়, এবং মানুষের যদি হাড়ের ওপরে চাপ বেশি পড়ে, ঘষা খায়, ভেতরে যদি ফ্লুইডটা শুকিয়ে যায় দুটো হাড়ের মাঝখানে, তাহলে দেখবেন তার কিন্তু আস্তে আস্তে এই প্রবলেমগুলো আসতে থাকে। আমাদের শরীরের 3টে জায়গায় কিন্তু দেখা যায়, ঘাড়ে, কোমরে এবং হাঁটুতে, এই 3টে জায়গায় একটা জায়গায় কিন্তু প্রবলেম হলে আরও 2টো জায়গায় প্রবলেম আস্তে আস্তে শুরু হয়ে যায়। কারণ সব জায়গাতেই 3টে জায়গায় কিন্তু আমাদের শরীরের ওজন বহন করে। ঘাড়ে আমাদের মাথার ওজন বহন করে, কোমরে আমাদের শরীরের ওপরের অংশ পুরো ওজনটা বহন করে, এবং হাঁটু কিন্তু কোমরের নিচের এবং শরীরের ওপরের এই সবগুলো ওজনই কিন্তু বহন করতে হয়। তার জন্য এই 3টে জায়গায় কিন্তু একটা জায়গায় ক্ষতি হলে 3টে জায়গায় আস্তে আস্তে ধরে নেয়, কারণ 3টে জায়গায় কিন্তু ওই সমস্যাগুলো আস্তে আস্তে কিন্তু একই সাথে তৈরি হতে থাকে। তো এইটাই ব্যাপার। তো আপনার ঠাকুমার যদি একটু রিলিফ পেতে চান, বা এই প্রবলেমটা যাতে অতিরিক্ত মাত্রায় না হয় বা কমে যায়, তার জন্য কিন্তু আয়ুর্বেদ ট্রিটমেন্ট করাতে হবে। আয়ুর্বেদের পঞ্চকর্মার মাধ্যমে কিন্তু উনি 70 বছর হলেও এই প্রবলেমটা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে, যাতে ওনার সারা জীবন ওষুধের ওপর, পেইন কিলারের ওপর ডিপেন্ডেন্ট করে না থাকতে হয়। তার জন্য কিন্তু আপনি ট্রিটমেন্ট করাতে পারেন, একবার আমাদের কাছে এসে দেখিয়ে নিন ঠাকুমাকে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আপনারা সেখানে যোগাযোগ করতেই পারেন। কোন ডাক্তারবাবুকে কোন ক্লিনিকে পাচ্ছেন এবং কোন ক্লিনিকটা নিকটবর্তী হবে আপনাদের বাড়িতে, তাছাড়া যাবতীয় অন্যান্য যে কোনো জিজ্ঞাসার জন্যই কিন্তু আপনারা নিচের এই হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, এই হেল্পলাইন নাম্বারে ফোন করার কিন্তু কোনো সময়সীমা নেই। যখনই আপনারা খুব শারীরিক সমস্যা অনুভব করছেন, অবশ্যই কিন্তু যোগাযোগের জন্য এনবিপিতে আপনারা অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আমরা আবারও আলোচনায় ফিরব। স্যার, আপনি একটু আগেই বলছিলেন যাদের পাইলসের সমস্যা আছে তাদের কোলন জাতীয় ক্যান্সারের সমস্যা হতে পারে। তো স্যার, আমরা কি করে, যারা নর্মাল মানুষ, তারা কি করে বুঝবো যে এটা পাইলস জনিত সমস্যা হচ্ছে নাকি ক্যান্সার জনিত অন্যরকম পেন হচ্ছে শরীরে? দেখুন, সেটা ডাক্তারবাবুরা ঠিক করে বলবে যে আপনার কি কারণে ব্যথা হচ্ছে। কারণ আমরা যদি কোনো সময় শুনি পেটের ব্যথা কেন হচ্ছে, তার অনেকগুলো কারণ থাকতে পারে। ঠিক আছে, সবগুলো সবসময় ডিস্টিংগুইশ করা যায় না, যতক্ষণ না পেশেন্টকে সামনে দেখা যাচ্ছে, তার সাথে কথা বলা যাচ্ছে। সাইন সিমটম কিছু থাকে, কিন্তু সবসময় যে সেগুলো প্রকাশ্যে আসবে সেটাও কিন্তু বোঝা যায় না। হ্যাঁ, যেমন ধরুন আমি বলছি, কারো ধরুন কনস্টিপেশনের প্রবলেম আছে এবং দেখা যাচ্ছে তার খুব গ্যাস হচ্ছে, মাঝে মাঝেই পেটে ব্যথা হয়, হতে পারে এটা কিন্তু তার কোলনের প্রবলেম হতে পারে। ঠিক আছে, কোলাইটিস হতে পারে, এরকম একটা। আবার কারোর পিরিয়ডসের সময় পেইন হয়, তাহলে ওটা গাইনোকোলজিক্যাল প্রবলেম হবে। আবার কারো হজম হয় না, পায়খানাটা খুব বাজে হচ্ছে, তার মধ্যে ইনডাইজেশন হলে কি হয়, স্মেল থাকে বাজে, তখন মোচড় মেরে মেরে ব্যথা হতে পারে সেটা আমাশার ব্যথা। এরকম আলাদা আলাদা আছে। সেটা যার হয়েছে সে সাধারণ মানুষ ব্যক্তি হিসাবে সে কিন্তু সবসময় ঠিক মতো বুঝতে পারবে না। হ্যাঁ, এবার বলছি যে পাইলসের ব্যথাটা কিভাবে আপনি বুঝবেন। দেখুন, পাইলস কি হয়, যখন পাইলসের সমস্যা হয় তখন কি হয়, আমাদের যে মলের দাঁতটা, সেইখান দিয়ে যে ব্লাড সার্কুলেশনটা হয় বা নার্ভ আসে, সেই ব্লাড সার্কুলেশনটার মধ্যে চাপ খায়। চাপ খেলে কি হয়, ওটা ফুলে যায়, ফুলে গিয়ে কি হয়, আমাদের মল দাঁতটা সরু হয়ে যায়। একটা মলদার এরকম একটা প্যাসেজ আছে। এবার যখন ভেতরে ফুলে উঠলো, কি হলো, তাহলে ভেতরে মল ত্যাগের যে জায়গাটা, মল পাস হওয়ার যে জায়গাটা সরু হয়ে গেল, তখন কি হয়, ওইখানে যে মাসেলসগুলো আছে তার উপরে খুব বেশি চাপ দেয়, কারণ জোর করে পটিটা করতে হচ্ছে, বেরাচ্ছে না।
এই চাপ দিতে গেলেই তখন কিন্তু ব্যথা হবে। এইটা কিন্তু পাইলসের ব্যথা। এবার দ্বিতীয়ত হচ্ছে কি, দিনের পর দিন এরকম করতে করতে সেই জায়গাটা নরম হয়ে যায়, মাংসপেশিগুলো নরম হয়ে দেখা যায় সেখানে ফেটে গেছে, তখন দেখা যাবে যে ব্লাড বেরাচ্ছে, জ্বালা করছে, এটা আরেকটা বোঝা গেল। বা অনেক সময় দেখা যাবে যে খুব মানে চাপ দিয়ে প্রেশার দিয়ে করতে করতে কী হচ্ছে, মাংসগুলো বাইরের দিকে চলে আসে, যেটা এক্সটার্নাল পাইলস বলি আমরা। যে অনেকে এসে দেখবেন ফটো দেখায় আমাদেরকে, দেখুন এরকম একটা না এরকম দানার মতো বেরিয়েছে বা দুটো তিনটে দানার মতো বেরিয়েছে, তো এগুলো দেখা যায়। এগুলো হচ্ছে পাইলসের ব্যথা, জ্বালা করবে, ব্যথা করবে, এমনকি এতটাই ব্যথা হয় মানুষ কেঁদে দেয়, পটি করতে চায় না, আটকে রাখে, তাতে আরও প্রবলেম হয়ে যায়। তো এর কিন্তু সমাধান আছে, সবগুলোরই সমাধান আছে আয়ুর্বেদে। উইদাউট সার্জারিতে কিন্তু আমাদের এখানে অনেক পেশেন্ট এসছে যারা উইদাউট সার্জারিতে কিন্তু পাইলসের থেকে কিওর হয়ে ফিরেছে। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি বাগনান থেকে মন্টু মন্ডল বলছি। হ্যাঁ বলুন মন্টু বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে বয়সটা উল্লেখ করবেন। বয়সটা হচ্ছে 35 বছর বয়স। আমার চুল উঠে যাচ্ছে মাথায়। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে হেয়ার ফলের সমস্যা? এই মাঝখানে পড়ছে খুব। আচ্ছা শুনুন স্যার বলছেন। আচ্ছা, আপনার চুল খুব পড়ছে, এটা কি এই বর্ষাকালটাতেই পড়ছে নাকি সারা বছর ধরে বা 5-6 মাস ধরেই ধরুন এটা পড়ছে? এই বর্ষার সময় করে। বর্ষার সময়। দেখুন, আপনি আরেকটা আমায় কথা বলুন, আপনার খাবার দাবার ধরনটা কেমন? ঠিকঠাক খাওয়া দাওয়া হয় নাকি ঠিক মতো খাওয়ার সুযোগ পান না? হ্যাঁ, ঠিকঠাকই খাওয়া হয়। মানে আমি বলতে চাইছি অন্য কথা, আমি বলতে চাইছি আপনি কি ঘরের যে খাবার তৈরি করা সেগুলো খান না বাইরের খাবার খেতে হয় আপনার? ঘরের খাবারই খাওয়া হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে শাকসবজি আপনি ঠিক মতো খান? শাকসবজি একটু কম হয়। আচ্ছা, এবার শুনতে থাকুন, আমি বলছি। প্রথম কথা হচ্ছে যে এই যে চুল পড়ছে বর্ষাকালে কিন্তু কি হয়, আমাদের একটা স্যাঁতস্যাঁতা কিন্তু পরিবেশ সৃষ্টি হয়। দেখবেন জামা কাপড় আপনি ধুয়ে দিয়েছেন, আপনার জামা কাপড়গুলো কিন্তু যখন আপনার দড়ির মধ্যে রয়েছে হয়তো শুকিয়ে গেছে, কিন্তু দেখলেই মনে হয় অনেক সময় যে কি মনে হচ্ছে ভেজা ভেজা রয়েছে। এই যে ভেজা ভেজা জায়গাটা, এই ভেজা ভেজার ব্যাপারটার থেকে কিন্তু অনেক রোগের সৃষ্টি হয়, যেগুলো আমরা বলি ফাঙ্গাল ইনফেকশন। ঠিক আছে, সেটা ঘাম থেকেও হতে পারে শরীরের মধ্যে, বৃষ্টির বা ওয়েদারের জন্যও হতে পারে, যেখানে স্যাঁতস্যাঁতে ভাব তৈরি হয়, সেখানে স্কিনের বিভিন্ন রোগ হয়। আবার মাথার মধ্যেও অনেকের কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হয়। এই কারণে চুল পড়তে পারে, চুলে মাথার মধ্যে মনে হবে যেন অ্যালার্জি হয়েছে, চুলকোবে, জ্বালা করতে পারে নখ দিয়ে আঁচড়ে দিলে, এরকম ব্যাপারগুলো হতে পারে, সেখান থেকে চুল পড়তে পারে। আরেকটা কারণ হচ্ছে, ধরুন এমনিই তো হিউমিডিটিটা বেড়ে যায়, মানে আর্দ্রতাটা বেড়ে যায়, সেখানে চুলের গোড়ার মধ্যে কিন্তু জল জমে। এবার কি হচ্ছে, চুলটা যদি আমরা যখন স্নান করছি জলটা যদি বেশি জমে থাকে, সেটা বাষ্পায়িত হতে পারছে না, সেখান থেকে কিন্তু চুলটা বেশি ভেজা থাকবে, সেখান থেকেও কিন্তু চুলের গোড়া নষ্ট হতে পারে, কারণ সেইখানে গিয়ে নোংরা বাসা বাঁধবে এবং চুল পড়া শুরু করবে। দেখবেন আবার সিজন চলে গেলে আবার ঠিক হয়ে গেছে, অতিরিক্ত মাত্রায় যদি না পড়ে। এটা হচ্ছে একটা গেল। তাছাড়া আপনি যে খাদ্য খাবার খাচ্ছেন তার মধ্যে যদি পৌষ্টিক অভাব থাকে, মানে আমরা তো খাদ্য খাবার অনেক দামি দামিও খাই, কিন্তু তার মধ্যে দেখা গেল মানে পুষ্টিটা, নিউট্রিশনের ঘাটতি আছে, চুলের জন্য যেগুলো দরকার সেগুলো নেই, বিভিন্ন ভিটামিনস মিনারেলস সেগুলো পাওয়া যাচ্ছে না, তাহলে আমাদের চুল পড়তে পারে। আরেকটা হচ্ছে কি, ছেলেদের ক্ষেত্রে আমাদের একটা হরমোনাল চেঞ্জ হয়। ঠিক আছে, মানে হরমোন যদি সঠিকভাবে শরীরের মধ্যে কাজ না করে তাহলে আমাদের দেখা যায় যে চুল পড়ছে। তো কোনটার জন্য আপনার চুল পড়ছে সেটা জানতে গেলে আপনার আমাদের কাছে আসতে হবে, আমরা দেখব, দেখার পর আপনাকে বলতে পারবো আপনার এই কারণে চুলটা পড়ছে, এবং সেই অনুযায়ী আপনার ট্রিটমেন্ট চলবে। ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে প্রবলেমটা কিন্তু ঠিক হয়ে যাবে। আর এর জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু ফোন করে যোগাযোগ করতে হবে, এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই মুহূর্তে শুধুমাত্র আপনাদের জন্য এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর, এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন
যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া এই মুহূর্তে কিন্তু মালদাতে পাচ্ছেন আপনারা ডক্টর এস ঘোষালকে, ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে কিন্তু পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কাকদ্বীপেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মেদিনীপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়া চেম্বারে কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেছেদার চেম্বারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রামনগর নতুন চেম্বার সেখানেও কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা, ক্যানিংয়ে কিন্তু পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানেও কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচরে কিন্তু পাচ্ছেন ডক্টর ভি সিংকে, বোলপুরে কিন্তু পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হলদিয়াতে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আসানসোলে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলা চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পুরুলিয়া চেম্বারে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে এবং দিল্লির চেম্বার, একদমই তাই, দিল্লির চেম্বারে কিন্তু আপনারা আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু গ্রাম থেকে শহর, শহর থেকে জেলা এবং জেলার থেকে বেরিয়েও কিন্তু এবার কলকাতার থেকে পাড়ি দিয়ে দিল্লিতেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাই সত্যি সত্যি যারা চাইছেন আগামী এবং পরবর্তী পদক্ষেপে একটু নিজেকে সুন্দর করে গড়ে তুলবেন, একটু সুস্থভাবে নিজেকে গড়ে তুলবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেদের সঙ্গে, কারণ এখানকার প্রত্যেকটা ডাক্তারবাবুই কিন্তু রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট করে থাকেন শুধুমাত্র আপনাদের জন্যই। এবার কিন্তু আপনাদের পালা। সত্যি সত্যি শারীরিক সমস্যা নিয়ে বসে থাকবেন নাকি সেই শারীরিক সমস্যা থেকে বেরিয়ে এসে নতুন জীবন নতুনভাবে উপভোগ করবেন, সম্পূর্ণই কিন্তু নির্ভর করছে আপনার উপরে। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার ম্যাম, আমি প্রিয়াঙ্কা নাম বলছি। হ্যাঁ বলো, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা বলো, তোমার কি শারীরিক সমস্যা, তার সাথে বয়সটা উল্লেখ করবে। বয়স হচ্ছে 20 বছর। আর সমস্যা বলতে আমার মাথার চুল প্রচন্ড পড়ে যাচ্ছে আর মুখে ব্রণ সমস্যা। আচ্ছা, 20 বছরেই চুল পড়ে যাচ্ছে, ব্রণের সমস্যা। কতদিন ধরে হচ্ছে এই সমস্যা? এই প্রায় 1-1.5 বছর ধরে হচ্ছে প্রবলেম। 1-1.5 বছর ধরে। আচ্ছা, মাথায় কি খুশকি রয়েছে? হ্যাঁ আছে অল্প। মাথায় খুশকি রয়েছে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে ব্রণ প্রচন্ড মাত্রায় হচ্ছে, ঠিক আছে? আর চুল পড়ে যাচ্ছে। খাদ্য খাবারের কি ধরন আছে? কি ধরনের খাদ্য খাবার খাও তুমি? এমনি নরমালি খাবার খাওয়া কি হয়। খেতে ভালোবাসো সেটা বলো আগে। হ্যাঁ, কোন খাবার খেতে ভালোবাসো? মাছ মাংস। মাছ মাংস। আচ্ছা, বাইরের ফাস্ট ফুড এগুলো খাও? না না, ওগুলো খাওয়া হয় না। আচ্ছা, শাকসবজিটা বেশি খাওয়া হয় না, তাই তো? না। ঠিক আছে, আমি বলছি, শুনতে থাকো, দুটোই আমি বলে দিচ্ছি। প্রথম কথায় যে চুলের ব্যাপারটা, আমরা মাছ মাংস ডিম এগুলো তো খাই, ঠিক আছে? বাচ্চা যারা, তাদের মধ্যে এগুলোর খাওয়ার প্রবণতা আরও বেশি, কিন্তু তার পাশাপাশি যে ভিটামিনস দরকার, মিনারেলস দরকার শরীরের জন্য, সেগুলো পাওয়া যায় কিন্তু শাকসবজি ফলমূল থেকে বেশি। তো সেইটাই যদি আমরা না খাই তাহলে তো আমার ডেফিসিয়েন্সি হতেই পারে। সেখানে আয়রনের ডেফিসিয়েন্সি হতে পারে, শরীরে আয়রনের ঘাটতি হতে পারে, যেটা মহিলাদের মধ্যে বা মেয়েদের মধ্যে বেশি দেখা যায় পুরুষদের থেকে। সেখান থেকেও চুল পড়বে, এটা গেল। আবার আরেকটা কথা হচ্ছে কি, দেখা গেল সে চুলের ভালো করে যত্ন নেয় না, শ্যাম্পু করছে না ঠিক মতো, সপ্তাহে 2 দিন থেকে 3 দিন শ্যাম্পু করা উচিত, সেটা করছে না। চুলের মধ্যে কোনো হয়তো কেমিক্যাল জাতীয় কিছু বেশি লাগাচ্ছে, যেটা মানুষে করে আজকালকার দিনে, অল্প বয়সের ছেলে মেয়েরাও করে ফেলছে, সেগুলো হলেও চুল পড়তে পারে। এগুলো গেল। আরেকটা কি দেখতে হবে যে তোমার লাইফস্টাইলটা কেমন আছে। লাইফস্টাইলটা কেমন আছে বলতে, রাত্রে ঠিক মতো ঘুমাচ্ছ কিনা, না বেশি রাত জাগছো, বা পড়ার জন্য মানসিক চাপ অতিরিক্ত মাত্রায় হচ্ছে কিনা, এগুলোও দেখতে হবে, সব কিছু মিলিয়ে মিশিয়ে। কারণ কারো যদি আবার পিসিওডির সমস্যা থাকে, অনেক সময় চুলও পড়তে পারে, এটাও কিন্তু একটা কারণ। পিসিওডি হচ্ছে সিস্টের সমস্যা থাকে। এবার আমি আসি
যে ব্রণর ব্যাপারটা। ব্রণর কি হয় এই বয়সটাতেই, এই যে টিনেজার যারা বয়স সন্ধির সময় যেটা বলে, ছেলে হোক মেয়ে হোক সবারই কিন্তু দেখা যায় যে ব্রণর হবে, এবং কারো কারো ক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় হয়ে যায়। ঠিক আছে, সেটা হওয়ার কারণ হচ্ছে আমাদের স্কিনের নিচে যে একটা সিবাম বলে সিক্রেশন হয়, তৈরি হয় একটা রস, সেই গ্ল্যান্ড থেকে বেরিয়ে সেটার কাজ হচ্ছে বাইরে চলে আসবে, স্কিনের বাইরে যে ফুটোগুলো আছে দিয়ে লোমকূপ দিয়ে বাইরে আসবে। কিন্তু যদি স্কিনটার প্রপার আপনি যত্ন না নেন, সেটা কি আপনি ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন না, লোমকূপগুলো বন্ধ হয়ে থাকছে নোংরায়, বা ধুলোবালি এসে আটকে থাকছে, সেই ক্ষেত্রে কি হবে, ওখানে একটা ব্রণর সৃষ্টি করে দেবে, একটা ফুলে উঠবে এবং দানা মতো হবে, ওটাকেই ব্রণ বলছে। ঠিক আছে, তো তার মানে কি আমার মুখটুকগুলো ভালো করে পরিষ্কার করতে হবে। দেখা যায় যাদের তৈলাক্ত স্কিন, তেল স্কিন, বেশি তেল, আঙুলে নাকের এখানে হাত দিলে তেল লেগে যাচ্ছে, গালে হাত দিলে তেল লেগে যাচ্ছে, তাদের ক্ষেত্রে ব্রণটা আরও বেশি হয়। তার কারণ হচ্ছে ওই লোমকূপের মধ্যেও তেলগুলো যে রয়ে যায়, সেগুলো বাইরের ধুলো অ্যাট্রাক্ট করে ওখানে আটকে দেয়। তার মানে, এবং ডেড সেলস যেগুলো থাকে স্কিনের মধ্যে সেগুলোকে আটকে রাখে, যার জন্য ওই যে তেলের রসটা সেটা বেরোতে পারে না বাইরে, অটোমেটিক ব্রণগুলো বেড়ে যায়। আরেকটা যেটা বললাম, পিসিওডির ক্ষেত্রেও কিন্তু মহিলাদের কিন্তু ব্রণটা হয়। তার জন্যই অল্প বয়সী ছেলে মেয়েদের তো এই কারণে হয়, সিক্রেশনটা বেশি হয় বলে। অনেকের মহিলাদের দেখা গেছে একটু বেশি বয়স, ধরুন 25, 30, 35, 40, সেক্ষেত্রেও কিন্তু ব্রণ যাচ্ছে না, রয়ে যাচ্ছে। সেখানে কিন্তু অবশ্যই চেক করে দেখা দরকার যে পিসিওডির সমস্যা আছে কিনা। আর একটা কথা, চুলে যদি কারো খুব বেশি ড্যান্ড্রাফ থাকে, সেক্ষেত্রেও দেখবে গোটা গালে, মুখে, কপালে, পিঠে, এইসব জায়গায় ওই ছোট ছোট ব্রণর মতো কিন্তু দানা বেরোবে। তাহলে চুলের কিন্তু খুশকিটাকেও ঠিক করতে হবে। এই সব ব্যবস্থা কিন্তু আমাদের এনবিপিতে রয়েছে। যার যেটা সমস্যা আছে এই ধরনের স্কিনের বা হেয়ারের, সেগুলোর সম্পূর্ণ ট্রিটমেন্ট কিন্তু এনবিপিতে, আরও 5টা ট্রিটমেন্ট যেমন হয় এগুলোরও হয়, এবং সবগুলো কিন্তু সুস্থ হয়ে মানুষ ফিরতে পারবে। স্যার, এই সব কিছুর থেকে জিজ্ঞেস করব যে আমরা তো প্রত্যেকেই জানি যে জল হচ্ছে আমাদের অপর নাম জীবন। তো জলটা কতটা পরিমাণে পর্যাপ্ত খাওয়া উচিত এই শারীরিক সমস্যাগুলো এড়িয়ে চলার জন্য? যদি কারো হার্টের কোনো সমস্যা না থাকে বা কিডনির সমস্যা না থাকে, যেখানে রেস্ট্রিকশন করে দিয়েছে, তাহলে একজন প্রাপ্তবয়স্ক কতটা জল খাবে? মোটামুটি 50 ml পার কেজি বডি ওয়েট, মানে 50 ml মানে যদি কারো 50 কেজি ওজন হয়, তাহলে 5 × 5 = 25, মানে 2.5 লিটার জল খাবে। যদি তার ওজন 70 হয়, তাহলে 3.5 লিটার জল খাবে। যদি তার 60 হয়, তাহলে সে 3 লিটার জল খাবে। এই গুণ করলেই বোঝা যাবে। এটা হচ্ছে নর্মাল, যে কোনো মানে গ্রীষ্ম বর্ষা সব সময়। এবার যদি বেশি ঘাম হয়, তাহলে ঘামের যত বেশি বাড়বে, অল্প করে জল কিন্তু তার বাড়াতে হবে, যতক্ষণ না তার তৃষ্ণা মিটছে। শরীর থাকলে শরীর কিন্তু খারাপ হবেই। সেই শরীর খারাপ নিয়ে একদম প্যানিক করার কিংবা মন খারাপ করার কোনো দরকার নেই, কারণ আপনাদের পাশে সবসময় থাকার জন্য অঙ্গীকারবদ্ধ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। তাই একদম সরাসরি নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে, যে কোনো সমস্যার সমাধান পেতে আপনারা যোগাযোগ করতেই পারেন। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।